বেলা গড়িয়ে সন্ধ্যার ছায়া নামছে ধীরে ধীরে। আকাশের বুক ছড়ানো লালচে আভা যেন কোনো অজানা অশুভ সংকেত দিচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আগে সেই নিঃশব্দ উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাখিরা ব্যাকুল হয়ে ফিরে যাচ্ছে তাদের নিরাপদ নেড়ে। আর হাওয়ার বুকে যেন এক অদ্ভুত ভার। মেঘ যেন ধীরে ধীরে চেপে বসেছে শহরের বুক জুড়ে। গরমের দিন হলেও সেই মুহূর্তে বাতাস ভারী হয়ে এসেছে, ঠিক যেন কিছু একটা ঘটতে চলেছে। প্রকৃতির এই অদ্ভুত আচরণ টের পায় না সবাই, তবে যারা মন দিয়ে অনুভব করে তাদের কাছে এই বদলে যাওয়া সন্ধ্যা যেন কোনো অংশের অশনির সংকেত। মহাসড়কে সারি সারি যানবাহনের শব্দের মাঝে একটানা হর্নের আওয়াজে মাঝে মাঝে ছেদ পড়েছে নিস্তব্ধতায়। ঠিক সেই কোলাহলের মাঝেই কালো রঙের মার্সিডিজ ভেন্স ছুটে চলেছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাঁচ খোলা রাখা, বাইরের আলো প্রতিফলিত হয়ে যেন ভিতরের অন্ধকারটাকে আরও গাঢ় করে তোলে। ড্রাইভিং সিটে বসে থাকা লোকটির চোখে স্পষ্ট একটা লক্ষ্যভেদী দৃষ্টি, চোখ জোড়ায় স্থির, ঠোঁট চেপে ধরা, যেন মন জুড়ে গুমড়ে উঠেছে একটা প্রতিজ্ঞা। ধূসর এক হাতে স্টিয়ারিং ধরে নিঃশব্দে ড্রাইভ করছে, অন্য হাতে ইচ্ছেকে আলতোভাবে জড়িয়ে রেখেছে বুকের সাথে, যেন একটুও না নড়ে। ইচ্ছে গুটিসুটি মেরে ধূসরের বুকের উপরে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারে ধূসরের বুকে ধাক্কা দিচ্ছে নরম তালে। গাড়ির মধ্যে কেবল ইঞ্জিনের মৃদু গড়গড় শব্দ, আর মাঝে মাঝে বাইরে থেকে আসা ঝিরিঝিরি হাওয়াজ শব্দ। ধূসর ড্রাইভ করছে, চোখ সামনে, অথচ মন বরাবর চলে যাচ্ছে ইচ্ছের দিকে। চোখ বরাবর এক পলক ইচ্ছের মুখের দিকে থামে, যেন নিশ্চিন্ত হতে চায় এ মেয়ে এখন তার, শুধুই তার। নিজের চোখের সামনে থাকা এই অস্তিত্বটুকু এতটুকু দামি যে বারবার তা তাকিয়ে যেন নিজেকে স্থির রাখতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধূসর, কেবলমাত্র নিজের ভেতরের সংশয় আর অব্যক্ত ভয়গুলো সামনে নেওয়ার জন্য। রাস্তাটা ফাঁকা, মাঝে মধ্যে দুই একটা গাড়ি হুশ করে পাশ কাটিয়ে যাচ্ছে, কিন্তু ধূসরের মন খালি একটাই কথা ঘুরছে, ইচ্ছাকু নিরাপদে আছে। যতক্ষণ সে আছে কেউ ছুঁতে পারবে না তাকে। বেশ কিছুটা সময় এভাবে যাওয়ার পর ধীরে ধীরে গাড়িতে থামে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। গেটের পাশে দাঁড়িয়ে থাকা দারোয়ান তড়িঘড়ি করে এগিয়ে আসে, জানলা দিয়ে ধূসরকে দেখে সালাম ঠুকে গেট খুলে দেয় দ্রুত। ভারী গেটের শব্দে ইচ্ছে একটু নড়ে ওঠে, তবে পুরোপুরি জাগে না। ধূসর এক ঝলক তাকায় ইচ্ছের দিকে, মুখে মৃদু শান্তির ছায়া, চোখে এক ধরনের শীতল তীক্ষ্ণতা। গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে তালুকদার বাড়ির অন্ধকার ছায়াময় আঙিনার লনে। মনে হয় এই বাড়ির বাতাসে পর্যন্ত রহস্য জমিয়ে আছে, যেন কিছু একটা ঘটার অপেক্ষায়। অন্যদিকে ইচ্ছে আবার নড়ে চড়ে ওঠে, ধূসরের বুকের মধ্যে মুখ গুজে নেয়। হাতের মুঠোয় ধূসরের শার্টটা আঁকড়ে ধরে ঘুমের ভিতরে যেন আরো গভীর আশ্রয় খোঁজে। নিঃশ্বাসগুলো ভারী, মুখে অশান্তি, তবু শরীরে ছোট ছোট নড়াচড়ায় বোঝা যায় ইচ্ছে গভীর ঘুমের মাঝখানে ধূসরকে অনুভব করছে। এক মুহূর্তের জন্য যেন ধূসরকে ছেড়ে দিতে চায় না। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের দিকে, চোখে প্রশ্রয় মাখা মায়া। হাতটা বাড়িয়ে ইচ্ছের কপালে চুল সরিয়ে দেয়, তারপর আলতো করে গলাটা ছুঁয়ে বলে, বাবুর আম্মু উঠে পড়ো, বাড়ি যেতে হবে। ইচ্ছে চোখ না খুলেই শার্টটা আরো শক্ত করে ধরে, যেন কিছুতেই ছাড়বে না। ধূসর মুচকি হেসে ইচ্ছের কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে, তাকে স্বামীর কোলে চেপে যাওয়ার ধান্দা। ধূসরের কণ্ঠের গভীরতা, গরম নিঃশ্বাস আর এত কাছ থেকে ফিসফিসের স্বর সবকিছু মিলে যেন মুহূর্তে ইচ্ছের ঘুম ছুটে যায়। এক লাফে উঠে বসে পড়ে, মুখ লজ্জায় লাল হয়ে যায় নিমিষেই, চোখ নামিয়ে ফেলে দ্রুত ইচ্ছে। ধূসর হাসে, চোখে মুখে খুনসুটির চিহ্ন, আর ইচ্ছে নিঃশব্দে কেবল মাথা নিচু করে বসে থাকে, যেন নিজের অজান্তে কিছু বলে ফেলেছে শরীর, যা মন বলতে পারেনি এখনো। রাতের বাতাসে এক ধরনের অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে চারিপাশে। আকাশে তারা চলমল করলেও মাটির নিচে যেন এক রহস্যের চোরা স্রোত বইছে। তালুকদার বাড়ির সামনে কালো গাড়িটা এসে থেমেছে অনেক আগে। ইচ্ছের মুখের দিকে আর একবার তাকিয়ে ধূসর ধীর পায়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে নামে, মুখে একরাশ কঠিন নীরবতা। গাড়ির ভেতরে মাথা নিচু করে বসে এখনো ইচ্ছে, চোখে মুখে অস্বস্তি, শরীর জুড়ে যেন হালকা কাঁপন। ধূসর ভাইকে দেখার সাহস পায় না। এতক্ষণ যে সাহসে বসেছিল তা যেন হঠাৎ করে কোথায় যেন হারিয়ে গেছে। কিন্তু হুট করে গাড়ির অন্যদিকে দরজার শব্দে চমকে উঠে ইচ্ছে, মুখ তুলে থাকায়, আর মুহূর্তেই চোখে পড়ে সেই চেনা মুখটা, ধূসর ভাই। দাঁড়িয়ে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে, ঠিক যেন কিছু বলার প্রয়োজন নেই এমন একটা অভিব্যক্তি নিয়ে। এরপর কিছু বুঝে ওঠার সুযোগ নেই। ধূসর দ্বিধায় ঝুঁকে পড়ে ইচ্ছেকে নিজের বাহুতে তুলে নেয়, একটা শব্দও না করে।
ইচ্ছে প্রথমে থমথমে খেয়ে যায়, ঠোঁট কাঁপে, শরীরটা এক মুহূর্তের জন্য অবশ হয়ে পড়ে। কিন্তু ধূসরের বাহু শক্ত, স্থির, যেন একটা নিরাপদ দুর্গ। ধূসর দৃঢ় পায়ে তালুকদার বাড়ির মেইন গেটের দিকে এগিয়ে চলে, ইচ্ছে তার কোলে। ধূসর চোখে আর চারপাশে অদ্ভুতরে হয়ে যায়। ইচ্ছে আরও লজ্জায় গুটিয়ে যায়। গাল রক্তিম হয়ে বুকের কাছে হাত শক্ত করে আঁকড়ে ধরে ধূসরকে, যেন এই একজনই তার আশ্রয়, তার ভয়, লজ্জা, প্রেম আর এক অজানা অনুভবের সম্মিলিত ঠিকানা। কলিং বেলের যান্ত্রিক শব্দ কানে যাওয়া মাত্রই মালা দৌড়ে এসে তালুকদার ভবনের মূল দরজার দিকে। ঘড়ির কাঁটা তখন রাত নেমেছে ইঙ্গিত করলেও ভবনের প্রতিটা কোণায় নিস্তব্ধতা ভেঙে যেন প্রস্তুত হয়ে আছে কোনো অচেনা ঘটনা ঘটার অপেক্ষায়। মালা দরজা খুলতেই তার চোখ কপালে ওঠে। দেখে ধূসর তালুকদার তার কোলে একজন তরুণীকে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে যেন ধূসরের বুকের কাছে মুখ লুকিয়ে রেখেছে, চুপচাপ, নির্বাণ। ভাইজানের কোলে এক নারী মূর্তি, ইচ্ছে। শরীর ঢেকে আছে শাড়িতে, মাথা নিচু, চোখে এক অদ্ভুত লজ্জা আর লাবণ্যের মিশের। মালা চোখ বড় করে তাকিয়ে থাকে, যেন বুঝে উঠতে পারছে না এই মুহূর্তের তাৎপর্যতা আসলে ঠিক কী। মালার মুখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে, কিন্তু শব্দ করে কিছু বলার সাহস হয় না তার। ইচ্ছে ধূসরের কোল থেকে নামতে চায়, ছোটাছুটি করে ব্যাকুল হয়ে ওঠে। গাল তখনও লজ্জায় রক্তিম, চোখে জল টলমল করছে, কিন্তু ধূসর নিজের কণ্ঠে এক স্থির অথচ গভীর দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় এক ধাপ। সদর দরজা পার করে লিভিং রুমের অভ্যন্তরে পা রাখতেই ধূসর ইচ্ছের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আপনাকে স্বাগতম মিসেস ধূসর তালুকদার। ধূসর ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, থেমে আবার, আপনার শ্বশুরবাড়ি আপনাকে পেয়ে ধন্য। আমার 27 বছরের একাকী জীবনের আজ থেকে ইতি টানছি আমি। ইচ্ছে ধূসরের কাঁধে মুখ গুজে লুকিয়ে রাখে নিজের লাল হয়ে যাওয়া মুখ। ধূসরের সেই গম্ভীর অথচ আশ্চর্য কোমল কণ্ঠ যেন ইচ্ছেকে মোহিত করে, স্পর্শ করে আত্মার গভীরে। চোখ বন্ধ করে আসে আবেশে, নিজেকে সঁপে দেয় ইচ্ছে, যেন সমস্ত ক্লান্তি ধুয়ে যায় এই কথাগুলোর মাঝে। মালা এখনো দাঁড়িয়ে চোখ বড় করে তাকিয়ে আছে। তার মনে হয় সে কোনো সিনেমার দৃশ্য দেখছে। তালুকদার ভাইয়ের মতো পুরুষ, যাকে সে চেনে প্রচণ্ড গম্ভীর আর নির্ভীক বলে, সে আজ নিজের কাঁধে তুলে এনেছে ইচ্ছেকে, ঘোষণা করছে স্ত্রী বলে। কি হচ্ছে আসলে? সব প্রশ্ন জমা হয়ে থাকে বাতাসে। ভবনের প্রতিটি দেয়ালে যেন প্রতিধ্বনি বাজে, মিসেস ধূসর তালুকদার। আর ঘরের কোণে জমে থাকা রাত যেন একটু একটু করে গাঢ় হতে থাকে, ঠিক যেমন কোনো রহস্যের গল্প ধীরে ধীরে জমে ওঠে পরবর্তী বিস্ফোরণের অপেক্ষায়। মনের গভীরে ছায়া ফেলে কোনো অশনি সংকেত, কিছুটা লজ্জা, কিছুটা ভালোবাসা আর অনেকখানি অনিশ্চয়তা নিয়ে ইচ্ছে আজ নতুন জীবনে পা রাখল। অথচ এই শুরুর ভিতরেই লুকিয়ে আছে হাজারো প্রশ্ন। আর ধূসর যেন এই প্রতিটা প্রশ্নের উত্তর নিজেই হয়ে উঠেছে যায়। ধূসর সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, কোলে নিস্তব্ধ ইচ্ছে, চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী। একবারও পেছনে না তাকিয়ে নিচে দাঁড়িয়ে থাকা মালকে উদ্দেশ্য করে বলে ওঠে, খাবার রেডি করো মালা। ইচ্ছেকে সরাসরি কোলে তুলে নিয়ে ধূসর সোজা ঢুকে পড়ে নিজের ঘরের ভিতরে। বিছানার উপরে ইচ্ছেকে আস্তে করে বসিয়ে দেয়, তারপর এগিয়ে যায় নিজের আলমারির দিকে। সেখানে রাখা এক বড় বক্স টেনে বের করে আনে, তারপর সেটি ইচ্ছের সামনে রেখে বলে, আমি ফ্রেশ আসছি, বক্স খুলে যেটা পছন্দ হবে ওইটাই হাতে নিয়ে বসে থাকবে, কেমন? কোনো ধরনের চাপ নয়, আবার অস্বীকারের সুযোগও নেই। ধূসরের ভঙ্গিতে এক অদ্ভুত ভালোবাসার দখলদারিত্ব। ধূসর ওয়াশরুমে ঢুকে গেলে ইচ্ছে নিঃশব্দে বসে পড়ে বক্সটির দিকে তাকিয়ে। হালকা লাল গোলাপি কাগজে মোড়ানো সেই বক্সে এক ধরনের উষ্ণতা মিশে আছে। ধূসরের স্পর্শ যেন লেগে আছে প্রতিটি কোণে। ধীরে ধীরে ঢাকনা খুলতেই এক চিরকুট চোখে পড়ে, তার উপরে লেখা, অষ্টাদশী, আপনাকে আমার জীবনের 18টা বসন্ত রাঙানোর জন্য। চোখের পাতা কাঁপে ইচ্ছে, ঠোঁটে লেগে থাকে লজ্জায় ডুবে থাকা এক অস্ফুট হাসি। চিরকুটটি দ্রুত শাড়ির নিচে লুকিয়ে ফেলে, যেন কেউ দেখে ফেলবে এমন ভয়। বুকের মধ্যে ধুকধুকিয়ে ওঠে কিছু একটা অনুভব, যা কেবল ধূসরই সৃষ্টি করতে পারে তার ভেতরে। আর কত কিছু সহ্য করবে ইচ্ছে ভেবে পায় না। অন্তরালটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দেই থেমে যায়। নির্জন ঘর জুড়ে যেন ছায়া জমে আছে। হালকা চাঁদের মৃদু আলো জানালা ফাঁক দিয়ে পড়ে আছে বিছানার চাদরে। ইচ্ছে বিছানার এক কোণে বসে বাক্স খুলে বসে। ধীরে ধীরে একে একে সাজানো শাড়িগুলো বের করে গুনে গুনে 1, 2, 3, অষ্টাদশ সংখ্যার সেই চোখ আটকে যায়।
আগেরবার 17টা শাড়ি এনে গুনে গুনে পেয়েছিল, তবে কে দিয়েছে জানে না। তবে এইবার কিছু যেন মিলাতে পারে ইচ্ছে। কালো রঙা সিল্কের একটা শাড়ি, সারা গায়ে সূক্ষ্ম হাতে কাজ করা, পাড়ে রূপালি জরির গাঁথা কাজ, সেই কালো গভীরতাকে যেন আরো রহস্যময় করে তোলে। শাড়িটার ভাঁজ খুলতে খুলতে ইচ্ছে একরকম অভিভূত হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ ক্লিক শব্দে চমকে উঠে ইচ্ছে। ওয়াশরুমের দরজার লক খুলেছে। তার দৃষ্টি সেই দিকেই যায়। মুহূর্তেই চোখ স্থির হয়ে আসে, গলার স্বর আটকে আসে যেন। ধূসর ভাই। হঠাৎ নির্বাক, চোখ দুটো বড় হয়ে উঠে ইচ্ছে। ওয়াশরুম থেকে ধীরে ধীরে বের হয়ে আসে ধূসর। পুরো শরীরে শুধু কোমরে জড়ানো সাদা টাওয়াল, চওড়া বুকের উপরে শিশিরের মতো টলটল করে জমে থাকা পানির কণা। কাঁধ থেকে গড়িয়ে পড়ছে অল্প অল্প পানি, যা বুকের নিচ দিয়ে পেট বরাবর চলে যাচ্ছে টাওয়ালের ভাঁজে। ভেজা চুলের ফাঁক দিয়ে পানি টপটপ করে মেঝেতে পড়ছে। চওড়া বুক, সুঠাম পেশি, ভিজে চুল থেকে টপটপ করে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। আর প্রতিটি ফোঁটা সুঠাম কাঁধ বেয়ে মেঝেতে পড়ছে একটা ছন্দময় স্পন্দন নিয়ে। এটি ধূসর এক হাতে চুলে হাত চালায়, ঝাঁকিয়ে পানি সরিয়ে নেয়, অন্য হাতে তাওয়ালে সামলায়। ধূসরের চোখে ক্লান্তির আভা থাকলেও তাতে লুকানো আছে ঝলসে ওঠা বিদ্যুতের মতো গভীর কিছু। ধূসর যেন জানেই না সামনে কে দাঁড়িয়ে আছে, অথবা জানলেও ইচ্ছের প্রতিক্রিয়া বোঝার প্রয়োজন বোধ করে না। সোজা পায়ে টান মেঝেতে রাখে, ধীর পায়ে হেঁটে যায় পাশে থাকা ড্রেসের টেবিলের দিকে। ইচ্ছে বসে আছে স্থির হয়ে। হৃদস্পন্দনটা এতটাই তীব্র যে সে বুঝতেই পারছে না নিজের নিঃশ্বাস নিচ্ছে কিনা। ইচ্ছের চোখ আটকে আছে ধূসরের উষ্ণ ভেজা শরীরে, চোখ সরাতে পারছে না। গাল জ্বলতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে, হাত থেকে শাড়িটা আলগা হয় কিছুটা। ভারী অসভ্য হয়েছে লোকটা। বিয়ে না করতেই এভাবেই সামনে ঘুরতে থাকছে অষ্টাদশীর। ধূসর হঠাৎ ফিরে তাকায়, চোখে এক ধরনের হালকা বিস্ময়, তবুও ঠোঁটের কোণে একটা শয়তানি রকমের হাসি খেলে যায়। অজস্র চুমো। স্বরে ছিল ঠান্ডা উত্তাপ, ঠিক যেমন আগুন নিভে গেলে পড়ে থাকে হঠাৎ জ্বলে ওঠা ভয়। ইচ্ছে চুপ, কিছু বলার সাহস পায় না। ধূসরের চোখে এমন এক রকমের ছায়া, যেটা দেখে মনে হয় ও যেন মানুষ না, আগুনে পোড়া ছায়া কোনো। ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে, বাম কাঁধ থেকে পানি ঝরে পড়ে ইচ্ছের পায়ের কাছটায়। দৃষ্টি পড়ে সেই কালো সিল্কের শাড়ির উপরে, যেটা ইচ্ছের হাতে এখনো ধরা। এটা পড়বি? ধূসর বলে ইচ্ছে কাপা গলায় জিজ্ঞেস করে, কেন? ধূসর কিছু না বলে সামান্য হেসে ইচ্ছের দিকে ঝুঁকে আসে। ইচ্ছে দম বন্ধ হয়ে আসে যেন। ধূসর কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, কারণ আজ রাতটা কালো হবে, খুব কালো, আর রেড স্ট্রবেরি পরে থাকবে আলো। শব্দগুলো যেন বাতাস কেটে ইচ্ছের শরীরের প্রতিটি কোষে ঢুকে পড়ে। শিহরণ ওঠে, শাড়ির ফাঁকে লুকিয়ে থাকা আগুন যেন এবার গায়ে ছোঁয়াতে শুরু করেছে। এই শাড়ি তোকে মানাবে, তবে সাবধানে পড়িস, কারণ যদি 1 ইঞ্চিও কারো চোখে পড়ে, আমি কিন্তু চোখ উপড়ে নিতে জানি। ধূসর কথা শেষ করে আর একবার তাকায় ইচ্ছের চোখে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে আলমারির দিকে। ইচ্ছে চুপ করে বসে থাকে, ধূসরের সব কাহিনী অবলোচন করতে থাকে। আলমারির দিকে এগিয়ে যাওয়ার আগেই ইচ্ছের সাথে ধূসরের চোখাচোখি হয়ে বলে, ফ্রেশ হয়ে শাড়ি পরে নে। কণ্ঠে কোনো জোর নেই কোনো আদেশের তর্জনী, তবুও এমনভাবে বলা যেমন অস্বীকারের সুযোগই নেই। ইচ্ছে কিছু বলতে গিয়েও থেমে যায়, গলার কাছে শব্দ আটকে যায় যেন। ধীরে ধীরে মাথা নেড়ে শাড়িটা হাতে নেয়। ধূসর তখন পেছন ঘুরে যায়। ইচ্ছে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ধূসর পরনের টাওয়াল খুলে ট্রাউজার আর গেঞ্জি পরে নেয়। চুলের ভেজা প্রান্ত থেকে পানি টুপটাপ মেঝেতে পড়তেই থাকে, কিন্তু চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা। অন্যদিকে ওয়াশরুমে দাঁড়িয়ে ইচ্ছে হাতে ধরা সোনার উপর কাজ করা শাড়িটা সে বুকের সাথে চেপে ধরে আছে। ইচ্ছে জানে না কিভাবে পরতে হয়, জানে না ঠিক কোন অংশে কিভাবে গেঁথে নিতে হয় শরীরের সাথে। জীবনে 2বার শাড়ি পরেছে, তাও পরিয়ে দেওয়া। এইসব ভেবে মুখ ফুলিয়ে ফেলে ইচ্ছে। বাথরুমে ভেজা মেজে, দেওয়ালে শিশিরে ভরা আয়নায় নিজের প্রতিফলন দেখে ইচ্ছে আরও অস্থির হয়ে পড়ে। শাড়িটা খুলে পরতে গেলে ভিজে যাবে, আবার পড়তে না পারলে কি হবে? সময় পেরিয়ে যায় মিনিটের পর মিনিট, কিন্তু ইচ্ছে কিছুই করতে পারে না। নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, কাঁধ উঁচু করে, যেন শাড়িটা তার দুর্বলতাকে ঢেকে রাখছে।
শেষমেশ যখন আর কিছুই মাথায় আসছে না, তখন হাল ছেড়ে দিয়ে শাড়িটা কোনো রকমে নিজের গায়ে জড়িয়ে নেয়। বুকের কাছেই আঁচল চেপে ধরে দরজার কাছে গিয়ে কান পাতে। বাইরে নিস্তব্ধতা। ধূসর ভাই নেই হয়তো, এই বিশ্বাসে সাহস সঞ্চয় করে দরজাটার সামনে সামান্য ফাঁক করে উকি দেয়। ঘরে কেউ নেই দেখে টুপ করে স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলে ইচ্ছে। বুকের মধ্যে জমে থাকা কাঁপুনি যেন এক ঝটকায় নেমে যায়। ধীরে ধীরে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। পায়ের শব্দ যেন শোনা না যায় এমন করেই হাঁটে। শাড়ির ভাঁজ খুলে যেতে যেতে আবার আঁচল সামলায়। আঁচলের নিচে ঢেকে রাখে তার অস্তিত্বটা, লজ্জা আর এক অনুচ্চারিত ভয়। শাড়ি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল ইচ্ছে। মালার ঘরে গিয়ে শাড়িটা ঠিকঠাক পরার পরিকল্পনা আগেই করে রেখেছিল। তবে দরজার হাতল ছুতেই আচমকা কেউ যেন ওর কবজি ধরে টান দেয়। পরক্ষণে দেয়ালে গা ঠেসে দাঁড়িয়ে যায়। ইচ্ছের সামনে এখন ধূসর। চোখ দুটো বিষয় বড় হয়ে আসে ইচ্ছে। ধূসর ভাই এখানে? সে তো ঘরে ছিল না। মুহূর্তেই নিজের হিসেবে ভুল বুঝতে পারে ইচ্ছে। হয়তো বারান্দায় ছিল, অথবা সেলফ চুপচাপ থেকে তাকে লক্ষ্য করছিল এই পুরো সময়টা। ইচ্ছে দ্রুত নিজেকে গুটিয়ে নেয়। শাড়িটা দু হাতে বুক বরাবর আগলে ধরে। ধূসরের তীক্ষ্ণ গভীর দৃষ্টি যেন শরীরের ভিতরে ঢুকে যেতে চাইছে। ইচ্ছে কাঁপা গলায় বলে, শাড়িটা পরিয়ে নিয়ে আসি, আমি পারছি না। কথাটা শেষ হতে দেয় না। ধূসর এগিয়ে এসে ওর সদ্য গোসল করা ঠান্ডা পেট গলিয়ে কোমরের ভেতরে বাহু গুজে দেয়। ঠোঁটের প্রান্তে চেনা এক রহস্যময় হাসি। নিঃশ্বাসটা গা ঘেঁষে আছে। আর কানে কানে বলে, আমি পরিয়ে দিই। ইচ্ছে কেঁপে ওঠে। শরীরটা কেমন নিস্তেজ লাগছে তাকে মুহূর্তে। মুখটা নিচু করে ফেলে, কিন্তু ধূসর এক চুলও নড়েনি। ধূসর ধীরে ধীরে শাড়িটা ইচ্ছের হাত থেকে নেয়। চোখে এক ধরনের ধোঁয়াটে আগুন, আর ঠোঁটে এক ধরনের নরম অথচ দাবিদার অভিব্যক্তি, যেন ইচ্ছে ওর, এবং এই শাড়িটা পরানোর অধিকারটাও শুধুই ওর। ইচ্ছে কিছু বলে না। ধূসরের হাত যেন নিজেই নিজের দায়িত্ব নেমে পড়ে। ধীরে ধীরে কোমরের চারপাশ দিয়ে শাড়ি পেঁচিয়ে দেয়। হাতের আঙ্গুলগুলো ইচ্ছের ত্বক ছুঁয়ে যাচ্ছে মাঝে মাঝে অজান্তে। শাড়ির পাঁচা কাঁধে এনে রেখে পিন খোঁজে ধূসর। এক হাত দিয়ে আঁচল ধরে আরেক হাতে নিজের পকেট থেকে ছোট্ট একটা পিন বের করে। ধূসর যতটা না শাড়ি পরাচ্ছে তার চেয়েও বেশি সময় যেন ইচ্ছে দেখছে, অনুভব করছে। শাড়ি পরা নিয়ে এমন হবে এটা ইচ্ছে কখনো ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো নিজের আয়ত্তে নিয়ে ফেলতো শাড়ি পরার মতো কঠিন কর্ম। ধূসর তখনও মাথা নিচু করে একবার বলে ওঠে, তুই তো আমার, তোর শরীরের প্রতিটা বাঁক আমার চেনা, আর তোর লজ্জা সেটাও আমার। রেড স্ট্রবেরি। ইচ্ছে শাড়ির আঁচলের নিচে লুকিয়ে পড়ে যায় যেন। মুখটা গরম হয়ে ওঠে। নিজেকে আড়াল করতে উঠে পড়ে, কিন্তু ধূসরের সামনে কিছুই গোপন রাখা যায় না। শেষবার এক গুচ্ছ কুচি ইচ্ছে হাতে ধরিয়ে দেয় ধূসর গুজে নেওয়ার জন্য। ইচ্ছে কাপা হাতে কুচি নাভি বরাবর গুজে ফেললে ধূসর মাথা নামিয়ে ফ্লোরে বসে বাকিটা ঠিক করে দেয়। ইচ্ছের ছোট শরীরে যেন শিহরণ জাগে। শীতল স্রোতে নেমে পড়ে শীষ দাঁড়াবে। পাশের আয়নায় নিজেদের প্রতিবিম্ব দেখে ইচ্ছে। ধূসর পেছন থেকে ওকে জড়িয়ে ধরে শাড়ি ঠিক করে দিচ্ছে, আর ও নিজের বুকের ভেতরে ঢেউ সামলাতে পারছে না। ধূসর ফিসফিস করে বলে, আমি তোর শরীর নয়, তোর সমস্ত অস্তিত্ব গায়ে চড়াতে চাই। আমার হাত দিয়ে, আমার দৃষ্টি দিয়ে, আমার অধিকার দিয়ে। ইচ্ছে এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওর পা কাঁপে। ধূসর তা টের পেয়ে কোমরের বাঁ পাশে এক হাত রাখে, আরেক হাতে কাঁধ ছুঁয়ে সান্ত্বনা দেয়, কিন্তু চোখের ভাষায় জানিয়ে দেয় সান্ত্বনার আড়ালেও তার অধিকার এখন। ধূসর ইচ্ছেকে সম্পূর্ণ শাড়ি পরিয়ে দেয়। ধূসর যেন ইচ্ছেকে ঢেকে দিল নিজের ছায়ায়, নিজের ছোঁয়ায়, আর এক ভয়ঙ্কর অথচ অসম্ভব ভালোবাসার দাবিতে। শাড়ি পরানো শেষ হলে ধূসর নিঃশব্দে ইচ্ছেকে আয়নার সামনে দাঁড় করায়। কালো সিল্কের কাজ করা শাড়িতে ইচ্ছে যেন সত্যি অন্য এক জগতের বাসিন্দা। নির্ঘাত কোনো ঘুমন্ত পরী, কোনো স্বপ্নের নারী, যার রূপ শুধু চোখে না মনে গেঁথে থাকার মতো। শাড়ির আঁচলে জড়ানো গম্ভীর সৌন্দর্য যেন আয়নার প্রতিবিম্বে আভা ছড়ায়। ইচ্ছের গালে থাকা কুচকুচে কালো তিলটা যেন শাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে, কে বেশি মোহ জাগাতে পারে। ইচ্ছে আয়নার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে নিজেকে দেখে, খুঁটিয়ে খুঁটিয়ে। আশ্চর্য হয়ে লক্ষ্য করে ধূসর ভাইকে নিখুঁতভাবে পরিয়েছে শাড়িটা। কোথাও একটা ভাঁজও নেই, কোথাও অসঙ্গিত নেই। এমনকি পিনটাও এমনভাবে লাগানো যেন সেটা প্রতিটি ছোঁয়ায় নিজের যত্ন ঢেলে দিয়েছে। ইচ্ছের মনে পড়ে যায় সে নিজের হাতে অনেক সময় এমনভাবে শাড়ি ঠিক করে উঠতে পারেনি।
এখন মনে হচ্ছে তার শরীরের প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ ধূসর যেন কল্পনায় একে তবেই বাস্তবের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছে। ইচ্ছে মনের মধ্যে ঘুরপাক খায়, একজন পুরুষ, তাও ধূসর ভাই, এত নিখুঁতভাবে শাড়ি পরাতে পারে। একথা ভাবতেই ইচ্ছের গাল লাল হয়ে আসে। সে কিছু বলবে না বলবেই ঠিক করছে, কিন্তু মুখের লজ্জা যেন ঢেকে রাখতে পারছে না। ধূসর পাশ থেকে ইচ্ছেকে দেখে হালকা হাসে, যেন ইচ্ছের মনে সব কথাই পড়তে পারছে। ইচ্ছেকে আরেকটু কাছে টেনে নিয়ে নিঃশব্দে বলে ওঠে, 27 বছর জীবনতী প্রথম নারী। বিশ্বাস কর, বউর জন্য সব শিখেছে। ইচ্ছে কোনো কথা বলে না, চোখে ধরা পড়ে একরাশ বিস্ময়, মুগ্ধতা আর লজ্জায় মিশেল। ধূসরের কণ্ঠে যেন নির্লিপ্ত ভঙ্গির পেছনে যে কোমল ভালোবাসা লুকিয়ে আছে তা যেন আজ স্পষ্ট হয়ে উঠেছে আয়নার প্রতিচ্ছবিতে। এমন সময় পকেটে থাকা ফোন হঠাৎ করে ভাইব্রেট করতে শুরু করলো। ধূসর ইচ্ছের চোখে চোখ রেখে মাঝখানে আচমকায় পিছু হটে। ঠোঁটের কর্নারে এক ফোঁটা হাসি রেখে দরজা খুলে বেরিয়ে যায় লিভিং রুমে দিকে। ইচ্ছে প্রথমে থমকে দাঁড়ায়, তারপর নিজের প্রতিবিম্বে আয়নায় একবার দেখে নেয়। চোখে মুখে লজ্জা, দগদগ করা বুক, শাড়ির ভাঁজে গরম নিঃশ্বাসের চিহ্ন। ধূসরের আচরণে কেঁপে ওঠে সে, কিন্তু নিজেকে শক্ত করে দ্রুত পা ফেলে বেরিয়ে আসে সোজা ধূসরের পিছু লিভিং রুমের দিকে। তবে গিয়ে দেখে ধূসর ভাই নেই। চারিদিকে তাকিয়ে ধূসরকে খোঁজে ইচ্ছে, কিন্তু কোথাও নেই। ঠিক তখনই মালা হন্তদন্ত হয়ে এসে বলে ওঠে, ভাইজান তোকে খেয়ে নিতে বলছে। ইচ্ছে চল খাবি। ইচ্ছে কিছুক্ষণ চুপ করে থেকে শুধু জিজ্ঞেস করে, উনি কোথায় গেছে রে মালা? কিছু বলেনি? মালা মাথা নাড়িয়ে বলে, না বড় ভাইজান কিছু বলেনি। আর কথা না বাড়িয়ে ইচ্ছে আস্তে পা ফেলে ডাইনিং টেবিলের দিকে বসে। মালা এক এক করে খাবার সার্ভ করতে থাকে, আর তখন হঠাৎ করে মালা কিছুটা হাসি নিয়ে বলে, ইচ্ছে তোকে দারুণ লাগছে ওই শাড়িতে। তোর গায়ে এই রংটা একেবারে ভাইজানের পছন্দের মতো। তবে একটা কথা বলি, তখন ভাইজান কেন তোকে কোলে করে আনলো রে? ইচ্ছে সেই হাসি শুনে চমকে ওঠে। কি বলছে মালা? মুখ হঠাৎ শুকিয়ে আসে তার। ঠিক তখনই পানির গ্লাস তুলে নিয়ে মুখে ঢেলে দেয়, যেন গলা দিয়ে কিছু নামতে চায় না আর। কাশি শুরু হয়ে যায় হঠাৎ, গ্লাসের পানি ছিটকে পড়ে টেবিলের উপরে, আর মালা তাড়াহুড়ো করে সামনে এগিয়ে এসে পিঠে হাত রাখে। ও মা, বিষম খেয়েছিস নাকি? মালা প্রশ্ন করে, তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। ইচ্ছে যেন মুহূর্তেই দম বন্ধ হয়ে যায়, গলায় হঠাৎ কাটা লেগে যায়, হু হু করে ভীষণ খেয়ে ওঠে। মালা দৌড়ে গিয়ে পানি এগিয়ে দেয়। ইচ্ছে গ্লাসটা ধরে দ্রুত চুমুক দেয় একে একে, যেন সেই প্রশ্নটা তার শরীরে রঞ্জে রঞ্জে ঢুকে গেছে। ধূসর ভাই কি বলেছে, কি করেছে, সবকিছুই যেন এখন আরো গাঢ় রহস্য হয়ে সামনে আসে। আলো আধারে ঘেরা একটা নীরব কক্ষ, চারপাশে ইটের দেয়াল, পুরনো চুনকায় ছড়ে পড়েছে জায়গায় জায়গায়। কক্ষের মাঝে একটি শক্তপোক্ত কাঠের টেবিল আর দুটো কাঠের চেয়ার, যেগুলো দেখে সহজেই বোঝা যায় এগুলো কোনো সাধারণ জায়গার আসবাব নয়। এরা যেন সাক্ষী থেকেছে অগণিত জিজ্ঞাসাবাদের, চাপা হুমকির, অসংখ্য ভাঙা স্বপ্নের। টেবিলের ঠিক মাঝখানে অবহেলায় পড়ে আছে একটি সাদা খাম, ফাঁকা নাকি ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে তা বোঝার উপায় নেই। পুরো কক্ষটাই শুধু একটা ঝুলন্ত বাতি, সেটিও বাতাসে ধীরে ধীরে দুলছে। আলোয় একটা সময় টেবিলের অর্ধেক থেকে যাচ্ছে ছায়া, আবার অর্ধেক উদ্ভাসিত হচ্ছে কম্পনের আলোতে। সেই তুল দিতে থাকা লাইটের কম্পিত আলোর নিচে মাঝে মাঝে ভেসে উঠছে দুটি মুখের রেখা। একপাশে বসা একজন বয়সের ভারী নুয়ে পড়া মানুষ, যার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, অথচ দৃষ্টি এখনো সতর্ক হিসেবেই। অন্যদিকে বসা আরেকজন কঠিন চোয়াল, গাঢ় ভ্রু, আর দৃষ্টিতে যেন আগ্নেয়গিরির অপেক্ষমান বিস্ফোরণ, যার চোখে কোনো কুণ্ঠা নেই, আছে শুধু অমোঘ দৃঢ়তা, যেন অপেক্ষা করছে কবে চুপি সারে বিস্ফোরিত হবে জমে থাকা আগুন। টেবিলের দুই প্রান্তে বসা এই দুই মানবের মাঝখানেই যেন জমাট বাঁধা এক যুগ চলছে। কোনো শব্দ নেই, তবু কক্ষের বাতাস ভারী হয়ে আছে দমবন্ধ উত্তেজনায়। এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা গোয়েন্দা বিভাগের একটি গোপন ইন্টারোগেশন রুম, যেখানে একবার ঢুকলেই সত্য ফাঁস হওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ঝুলন্ত লাইটের আলোয় কাঁপতে থাকা ছায়াগুলো
যেন বলে দিচ্ছে আজ রাতে হয়তো কাউকে ভেঙে দেবে, কারোর মুখোশ খুলে দেবে, অথবা কোনো চিরস্থায়ী নীরবতার জন্ম দেবে। 9 মাসের ছুটি, কিভাবে 6 মাসে জয়েনিং লেটার আসে? সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় ধূসর। কণ্ঠে স্পষ্ট রাগ, চোখে তীব্র সন্দেহের ঝিলিক। লোকটি সামান্য হাসে, যেন এই প্রতিক্রিয়া সে অনুমান করেই রেখেছিল। নরম অথচ রহস্যময় গলায় বলে ওঠে, তুমি তো রাগ করেছো নাকি কাজের জায়গায় আর ব্যক্তিগত জীবন, এই দুইটাকে একসাথে মিলিয়ে ফেলো না। এখন কিভাবে কোন পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে না। ধূসরের চোখ আরও সংকুচিত হয়, দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করেই যেন আগুনের ঝাপটার ফেটে পড়ে। অফিসিয়ালভাবে আমি লেটার রিজেক্ট করেছে। প্রচণ্ড দৃঢ়তায় উচ্চারণ করে ধূসর। চারপাশের বাতাস থমকে যায় মুহূর্তে। লোকটির মুখে কথা নেই, নিঃশব্দ একটা বিস্ফোরণ যেন ঘটে যায় পুরো ঘরে একটি কথার জন্য। ধূসরার এক মুহূর্ত সময় নষ্ট না করে চেয়ার ছেলে উঠে দাঁড়ায়, অগ্নিদৃষ্টি দিয়ে দরজার দিকে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ যেন জমাট বাঁধা ক্ষোভের শব্দ হয়ে মেঝে কাঁপিয়ে দিচ্ছে। চোখে মুখে স্পষ্ট আগুনের হলকা, যেন যে কোনো মুহূর্তেই সেই সমস্ত কিছু ভস্ম করে দিতে পারে। নিশ্চিত রাতের নীরবতায় তালুকদার পরিবারের গাড়িগুলো যখন একে একে বাড়ির উঠোনে ঢোকে থামে, সময় তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। চারপাশে ক্লান্তির জন্য বাতাসে মিশে গেছে। সকলে নীরবে ধীরে ধীরে যার যার ঘরের দিকে পা বাড়ায়। শরীরের ক্লান্তি আর দিনের ঘটনাগুলো ভার যেন প্রতিটা দেহই চেপে বসেছে। হৈমন্তী তালুকদার ধীরে নিজের শয়নকক্ষে ঢুকে পড়েন, কিন্তু কিছুতেই তার মন টিকছে না। ভেতরে একটা অদৃশ্য অস্বস্তি কুড়ছে ধরে আছে তাকে। আচমকাই মালাকে ডাকার জন্য গলা ছাড়েন, কণ্ঠে অদ্ভুত রকমের উদ্বেগ। মালা সদ্য কাজ শেষ করে বিশ্রাম নিতে যাচ্ছিল, চমকে উঠে দাঁড়িয়ে আসে, দৌড়ে আসে। শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে মালা হাঁপাতে হাঁপাতে বলে, জি খালাম্মা। হৈমন্তীর কণ্ঠে তখন স্পষ্ট উৎকণ্ঠার কম্পন। দ্রুত জিজ্ঞেস করে বসে, ধূসর, আর ইচ্ছে কোথায় রে মালা? আমি তো কাউকেই দেখছি না। মালা থমকে যায়, মুখের মধ্যে ভয় আর দোটানা ছায়া খেলে যায় এক মুহূর্তের জন্য। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় উত্তর দেয়, তালুকদার ভাই তো সন্ধ্যায় সেই 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ইচ্ছে তো ঘরে ঘুমিয়ে পড়ছে। কিন্তু মালার কণ্ঠ যেন দ্বিধা লুকানো ছিল। হৈমন্তী খেয়াল করে সেটা। ভেতরে অজানা এক শঙ্কা হিম বাতাসের মতো বয়ে যায় হৈমন্তীর বুকের ভেতর দিয়ে। ঘরের দেয়ালে ঘড়ির কাঁটে তখন রাত 12টা পেরিয়ে গেছে। চারপাশে নীরবতা যেন ঘনীভূত হয়ে তালুকদার বাড়িকেই ঘিরে ধরেছে। আর সেই নীরবতার ভেতর দিয়ে যেন চাপা কোনো অশুভ গুঞ্জন বাজছে, অদৃশ্য অথচ ভীষণ ভয়ঙ্কর। কিছু একটা ঠিক নেই, খুব কিছু একটা ভুল হচ্ছে। এই অনুভূতি নিয়ে হৈমন্তী বসে রয় বিছানায়। হৈমন্তীর মালাকে আর কিছু জিজ্ঞেস করার আগেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে ইনায়েত তালুকদার। দীর্ঘ সফরের ধকল যেন এখনো তার শরীরের ভিতরে রয়ে গেছে, তাই গোসল সেরে শরীরটা একটু হালকা করেছেন। সাদা পাঞ্জাবির ভেতরে লম্বা কাঁধ আর বয়স্ক অথচ তীক্ষ্ণ মুখাবয়ব বেশ গম্ভীর্য দেখাচ্ছে। মালাকে নিজের ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়েত তালুকদারের কপালে গভীর ভাঁজ পড়ে যায়। চোখের ভেতরে সন্দেহের ছায়া ভ্রু কুঁচকে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে ইশারায় হৈমন্তীকে প্রশ্ন করে বসে, এইখানে কেন? হৈমন্তী হক চকিয়ে যায়। মুহূর্তের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা ঘরে নেমে আসে। কিছুটা আমতা আমতা করে গলায় কৃত্রিম ভরসা এনে বলে, মাথার ব্যথাটা বেড়েছে সীতার বাপ, তাই তেল গরম করতে বলেছিলাম মালাকে। মুখের উপরে এমন স্পষ্ট মিথ্যে শুনে মালার চোখ বড় হয়ে আসে। মুহূর্তের মধ্যেই মনে হয় সত্যিটা বলবে, কিন্তু সময় মতো নিজেকে সামলে নেয়। দাঁড়িয়ে থাকে চুপচাপ, মাথা নিচু করে। হাতের আঙুলগুলো বারবার মুচকে যেতে থাকে অজান্তেই। ইনায়েত তালুকদার তাকিয়ে থাকে কিছুক্ষণ, মুখে কিছু না বলেও চোখে মুখে স্পষ্ট অস্বস্তি খেলা করছে, যেন কিছু একটা মনের মধ্যে খটকা লেগে গেছে। হৈমন্তীর কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করেও অদৃশ্য কোনো অশনি সংকেত যেন তার চারিপাশে ঘিরে ধরেছে। হৈমন্তী তখন দ্রুত গলায় স্বর বদলে তাড়া দেয়, মালা যা, তাড়াতাড়ি তেল নিয়ে আয়, আমি ততক্ষণে গোসল সেরে আসি। মালা কোনো কথা না বলে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বুকের ভেতরে ভয়
আর সন্দেহের ঢেউ অবিরাম ধাক্কা দিতে থাকে। ইনায়েত তালুকদার দাঁড়িয়ে থাকে স্থির চোখে, যেন চারপাশের বাতাসকেও পরীক্ষা করছে। দৃষ্টিতে কেমন একটা প্রশ্নবোধক খোঁজ লেগে আছে। চুপচাপ, যেন ভেতর থেকেই সমস্ত অস্বাভাবিকতা টের পাচ্ছে। হঠাৎই ঠান্ডা গলায় বলে ওঠে, তেল তো হাতের কাছেই আছে, তবে মালা দরকার হলো কেন? হৈমন্তের মুখ দিয়ে কথা বের হয় না, সারা শরীরে ঘাম জমে ওঠে। ইনায়েত তালুকদারের ঠোঁটের কোণে হালকা হাসির ছায়া ফুটে ওঠে, একটা অদ্ভুত ভয় ধরানো হাসি। অন্যদিকে ধূসর ঘরে ইচ্ছে গভীর ঘুমে মগ্ন। পরনে সেই কালো সিল্কের শাড়ি, শরীরের সাথে মেখে থাকা পাতলা কাপড়ে যেন মায়াপুরীর রূপ ধারণ করেছে। তৈলাক্ত নরম মুখশ্রীতে ঘুমের প্রশান্তি ছড়িয়ে আছে। কালো ছোট কুচকুচে কালো তিল যেন নিখুঁত সৌন্দর্যে বাড়তি জাদু ছড়িয়ে দিয়েছে। এলোমেলো চুলের গোছা বিছানার সাদা চাদরে ছড়িয়ে আছে। মনে হচ্ছে যেন কোনো দর্শী বাতাস এসে তার চুলগুলো এলিয়ে দিয়েছে। বারান্দার খোলা দরজা দিয়ে চাঁদের নরম আলো নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। মৃদু দুলতে থাকা পর্দা ফাঁক গলে হালকা ঠান্ডা বাতাস ঘরে প্রবেশে ছড়িয়ে পড়েছে। সেই ঠান্ডায় ইচ্ছে নড়ে চড়ে ওঠে, শরীর কাঁপে এক নিমিষে। কিন্তু ঘুমের অতলে তলিয়ে থাকা ইচ্ছে জেগে উঠতে পারে না পারে গায়ে টেনে নিতে পাশে রাখা কমফোর্টারটুকু। ইচ্ছে মুখ দিয়ে শুধু হালকা অস্ফুট শব্দ করে, আবার গভীর ঘুমে হারিয়ে যায়। ঘুমের নিস্তব্ধতায় শুধু ইচ্ছের মৃদু নিঃশ্বাসের শব্দ আর দরজা ভেদ করে আসা বাতাসের আনাগোনা। বাইরে বিশাল আকাশ জুড়ে চাঁদ দাঁড়িয়ে আছে, যেন নিঃশব্দে কোনো অজানা অশনির সংকেত বয়ে আনছে। অন্ধকারে মৃদু আলোয় ইচ্ছের মুখ আরো কোমল, আরো নিষ্পাপ লাগছে। ধীরে ধীরে একটি ছায়া এগিয়ে আসে, চোখে গভীর মমতা আর বুকের মধ্যে অদম্য শান্তি। এতদিনের অশান্তির পরে আজ যেন ছায়াটির মনে জমাট বাঁধা মেয়ে কিছুটা হলেও সরেছে। ছায়াটি নরম পায়ে ইচ্ছের বিছানার কাছে এসে দাঁড়ায়। ইচ্ছে গভীর মুখে আচ্ছন্ন, মুখে যেন শিশুর মতোই প্রশান্তির ছায়া। রোকসানা ধীরে হাতে ইচ্ছের গায়ে টেনে দধির শীত নিবারণের জন্য দেয় কমফোর্টারটা, যেন কোনো ঠান্ডার ছোঁয়াও তার মেয়ে শরীর ছুঁতে না পারে। নিঃশব্দে একবার ইচ্ছের চলমলে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সেই চুমুতে মিশে থাকে শত দোয়া, ভালোবাসা আর চোখের জলে বুক ভেসে যাওয়া সুখের আকুতি। একটু কিছুক্ষণ চুপ করে থেকে ইচ্ছের সিধানেই বসে থাকে রোকসানা তালুকদার, যেন এই মুহূর্তটাকে চিরকাল নিজের মনে আটকে রাখতে চায় মা হিসেবে। তারপর আস্তে করে সোজা হয়ে দাঁড়ায়, ঘরের চারিদিকে তাকান একবার। কিছুটা ভয়, কিছুটা তৃপ্তি মিশে আছে যেন তার চোখে। ধীরে ধীরে দরজা দিয়ে এগিয়ে যান। তারপর প্রতিটি পদক্ষেপ যেন ভারী, যেন এই শান্ত মুহূর্ত থেকে নিজেকে ছিঁড়ে নিয়ে যেতে কষ্ট হচ্ছে। দরজার কাছে পৌঁছে নীরবে একটা দীর্ঘ দৃষ্টিপাত করেন তার ছোট্ট মেয়ের দিকে। এখন আর সে ছোট নেই, তবুও তার কাছে ইচ্ছে আজও সেই ছোট্টটি। তারপর খুব ধীরে নিঃশব্দে, যেন ঘুমের রাজ্যে মেখে থাকা পরীর কোনো শব্দে ঘুম না ভেঙে যায়, দরজার হাতল ধরে টেনে খুলে ফেলেন। বাইরে রাতের অন্ধকার ঠায় দাঁড়িয়ে আছে অদ্ভুত এক স্নিগ্ধতার মধ্যে। রোকসানা বেরিয়ে যান, দরজা বন্ধ করে পিছে। ঘরের ভিতরে ইচ্ছের নরম নিঃশ্বাসের শব্দ আবারও ভেসে আসে, অন্ধকারে নেমে আসে গাঢ় হয়ে আরো। দুদিন পর সময় থেমে থাকে না কারোর জন্য, নদীর স্রোতের মতো এগিয়ে চলে আপন গতিতে। ইচ্ছে আর ধূসরের মাঝেও সেই রাতের ঘটনা আজ 2 দিন পেরিয়েছে। তবে ইচ্ছে লক্ষ্য করেছে ধূসর ভাই এখন যেন তাকে দেখেও না দেখার ভান করছে। কথা বলতে এলেও নির্লিপ্ত সংক্ষিপ্ত উত্তর দেয়। আর সেই রাতের পর ইচ্ছেকে নিজের ঘরে পাঠিয়ে দিয়েছে ধূসর। ইচ্ছে বুঝতে পারে না কি ভুল করেছে সে, কেন ধূসর ভাই এমনভাবে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। অথচ ইচ্ছের নিজের ভেতরে যেন আগুনের মতো ভালোবাসা জ্বলছে। ধূসর ভাইয়ের জন্য মনের কোণে যে অনুভূতি গেঁথেছিল তা এখন দিন দিন আরো গাঢ় হয়ে উঠছে। তার চেয়েও বেশি কষ্ট দেয় ধূসরের সেই নীরবতা, সেই দূরত্ব। ইচ্ছে জানে না কিভাবে সামনে এগোবে, কিভাবে ভাঙবে এই অব্যক্ত দেয়াল। চোখের আড়াল হলেও মন যেন ক্রমাগত ধূসর ভাইয়ের উপস্থিতি অনুভব করে। একবার তাকালে মনে হয় চিরদিনের মতো হারিয়ে যাবে, আবার মনে হয় কেন এতটা দূরে সরে গেল, তারও উত্তর নেই। এদিকে কয়েকদিন পর পরীক্ষা। ইচ্ছে পড়ার টেবিলে বসে পড়ার ভান করে, কিন্তু মন কোথাও আটকে আছে। বইয়ের পাতা উল্টালেও দৃষ্টি যেন স্থির থাকে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়। হাতের কলম দাঁত দিয়ে কামড়ে ধরে ভাবে ধূসর ভাইয়ের কথা।
স্মৃতিতে একের পর এক ভেসে আসে প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ছুঁয়ে দেওয়া মুহূর্তগুলো। মনে পড়ে সেই গভীর দৃষ্টি, যেখানে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি লুকিয়েছিল। ইচ্ছে জানে ধূসর ভাই চাইলেই ভেঙে দিতে পারে সমস্ত বাধা, তবুও সে কেন নিজেকে এভাবে সরিয়ে নিয়েছে? ইচ্ছে একা একাই উত্তর খোঁজে, আর বুকের ভেতরে চেপে বসে অদৃশ্য ভয়। যদি ধূসর ভাই সত্যিই তাকে দূরে সরিয়ে দেয়, যদি এই নীরবতা আর কখনো না ভাঙে। পড়ার টেবিলের উপরে মাথা রেখে ইচ্ছে চুপচাপ পড়ে থাকে। বাইরে হালকা বাতাস বয়ে যায়, জানলার পর্দা দুলে ওঠে, সেই হাওয়ার সাথেই যেন মিশে যায় ইচ্ছে নিঃশব্দ দীর্ঘশ্বাস। কেউ বোঝে না ইচ্ছে এখন কি গভীর যন্ত্রণায় ভেঙে পড়ছে, অথচ বাইরে থেকে দেখে মনে হয় সে কেবল পড়ায় ব্যস্ত। কেবল তার চোখের ভাষা, তার অকারণ অভিমান, তার নীরব কান্না এসবই বলে দেয় ধূসর ভাইয়ের জন্য তার মন আজও কতখানি ব্যাকুল আর কতটুকু অসহায়। সকালের মিষ্টি আবহাওয়া ও জানালা দিয়ে আসা সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে ইচ্ছের চোখে মুখে আছড়ে পড়ে, আর ইচ্ছে বিরক্তিতেই চোখের উপরে হাত দিয়ে ধরে যেন আলো না আসে। তবে এমন সময় ইচ্ছের কানে কিছু কান্নার শব্দ আসতে থাকে। হৈমন্তীর কান্নার আওয়াজে ইচ্ছের ধ্যান ভেঙে যায়, মুহূর্তে সজাগ হয়ে ওঠে। ভালো করে কান পাতার চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে লিভিং রুমে আসলে কি হচ্ছে। কান্নার শব্দ তীব্র হতে থাকে, যেন বুকের মধ্যে এক অজানা আশঙ্কা দানা বাঁধে ইচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানিও বেড়ে যায় যেন। আর দেরি না করে দ্রুত দরজা খুলে নিচতলার উদ্দেশ্যে দৌড় যায়। নিচে নেমেই থমকে তারা ইচ্ছে চোখের সামনে দেখতে পায় হৈমন্তী তালুকদার ফুপিয়ে কাঁদছেন, আর তার সামনে দাঁড়িয়ে আছে ধূসর। মুখটা একেবারে কঠিন, চোখে মুখে কোনো আবেগ নেই, যেন সে এখানে থেকেও নেই। ধূসর, সেই দিনই তো এলি। কান্নার ভেজা গলায় হৈমন্তী বলে চলেন, এখন হুট করে কেন আবার যাচ্ছিস বাবা? মায়ের ওপর রাগ করেছিস? আমি তো ইচ্ছেকে মেনে নিয়েছি। তুই থেকে যা বাবা, তুই থেকে যা। হৈমন্তীর কণ্ঠভঙ্গিতে ব্যাকুলতা, কান্নায় ভেঙে পড়া একজন মায়ের অদম্য আকুতি স্পষ্ট। কিন্তু ধূসর যেন কোনো কথাই শুনছে না, শুধু নিশ্চল দাঁড়িয়ে আছে। ঠোঁট দুটো আটোসাটো হয়ে চেপে রেখেছে, চোখে অদ্ভুত এক শূন্যতা। ইচ্ছে থমকে তাকিয়ে থাকে। ধূসর ভাই কোথায় যাচ্ছে এত তাড়াতাড়ি? কেন? তারও কোথাও যাওয়ার কথা ছিল না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর ধূসর খুব শান্ত অথচ অসম্ভব কঠিন স্বরে বলে ওঠে, আমেরিকার কোম্পানির সাথে কোলাবোরেশনের কাজ আছে, কাল সকালে রওনা দিতে হবে। শব্দগুলো কানে ঢোকে ঠিকই, কিন্তু ইচ্ছে বিশ্বাস করতে পারে না ধূসর ভাই চলে যাবে এভাবে। হয়তো ঝাঁপিয়ে পড়ে ধূসরের হাত ধরে ফেলে। বাবা তুই থাক, আমি ইচ্ছেকে মেনে নিয়েছি। দেখ, তোর ইচ্ছে আর আমাদের মেয়ে দুইজনেই তোকে চাই, এই বাড়ি চাই, আমি চাই। কণ্ঠস্বর একেবারে ভেঙে পড়ে, কিন্তু ধূসর আর মায়ের দিকে তাকায় না। চোখ দুটো যেন দিকভ্রান্ত, অথচ ভিতরে এক অগ্নি সংগ্রাম লুকানো। অনির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে। ধূসরও আবার বলে খুব ঠান্ডা গলায়, কখন ফিরবো জানি না। হাওয়ার ঝটকায় দূরে দাঁড়িয়ে থাকায় ইচ্ছের চুল এলোমেলো করে দেয়, আর হৈমন্তী নীরবে অশ্রু ঝরতে থাকে। রক্তিম চোখে ইচ্ছে এক পা এগিয়ে আসে সামনে, তবে তখনও কেউ খেয়াল করেনি ইচ্ছেকে। যত সামনে এগিয়ে আসে ইচ্ছের বুকের মধ্যে বিচ্ছিরি একটা কষ্ট জমে থাকে, বাজারও জমে যায় মার্বেলের মেঝেতে। প্রজাপতিরা ডানা মেলে মুক্ত বাতাসে ওড়ার আগেই যেন ডানা ছেটে ফেলেছে। ইচ্ছের মনে হয় তার অনুভূতিগুলোর সাথেই এমন হয়েছে। ইচ্ছের চলার ভঙ্গিতে এক অদ্ভুত রকমের স্থিরতা, যেন এক একটা পা ফেলে সে নিজের সমস্ত ভয়, সমস্ত কষ্ট ঝেড়ে ফেলেছে। চারপাশের বড়দের উপস্থিতি, আবেগ সবকিছু যেন এক মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। কেবল ইচ্ছে এগিয়ে যায়, আর ধূসর এখনো দাঁড়িয়ে একইভাবে নিথর হয়ে। ইচ্ছে গিয়ে ধূসরের সামনে দাঁড়ায়। ধূসর নিজের সামনে ইচ্ছেকে দেখে যেন একটু নড়ে চড়ে ওঠে, চোখে মুখে ভেঙে ওঠে এক ধরনের অপরাধবোধ, গভীর ব্যর্থহীন অপরাধবোধ। হাতের আঙ্গুল শক্ত করে মুষ্টিবদ্ধ করে অজান্তেই ধূসর যেন নিজেকে সামলাতে চাইছে, কিন্তু কিছু বলার আগে ইচ্ছে পা উঁচিয়ে সবার সামনে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। দৃঢ় তীব্র সেই আবেগে যেন ধূসর এক মুহূর্তের জন্য হাঁপিয়ে ওঠে। সবাই থমকে থাকা ইচ্ছের এমন কাজে। শান্ত স্বভাবের ইচ্ছে যেন আজ নিজের অনুভূতি লুকাতে ব্যর্থ। সবার দৃষ্টি উপেক্ষা করে ইচ্ছে চিৎকার করে ওঠে, কণ্ঠে সমস্ত চাপা কষ্টের বিস্ফোরণ। যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে শাসন করবেন, যখন মন চাইবে বিয়ে করে ফেলবেন, আবার যখন মন চাইবে অনির্দিষ্ট সময়ের জন্য চলে যাবেন। কতগুলো ছুড়ে দেয় ইচ্ছে ঠিকই, তবে
ধূসর অনুভব করে তার বুকের কাছেটুকু ভিজে গেছে ইচ্ছের কান্নায়। যার চোখের পানিতে ধূসর গোটা দুনিয়া চারকার করে ফেলতে পারে, আজকে তার জন্যই তার ইচ্ছে করে কাঁদছে ভেবেই ধূসরের হাত আরো শক্ত হয়ে আসে। শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইচ্ছের দিকে। ইচ্ছে কাঁপছে, শরীর জুড়ে যেন টান টান উত্তেজনা। ধূসরের চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, কোনো ভাষা খুঁজে পায় না সে। একটা ভয়ার্থক অপরাধ বোধ তাকে ছিন্ন ভিন্ন করে দিতে যাচ্ছে মুহূর্তে। হাত বাড়াতে চায় ইচ্ছে থেকে, কিছু একটা বলতে চায়, কিন্তু ইচ্ছে আর সময় দেয় না। ধূসরকে নিজের বাহু থেকে সরাতে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। ধূসর পিছনে একটু হোঁচট খায়। ইচ্ছে তখন রাগে কষ্টে অপমানিত চাউনি নিয়ে কাঁপতে কাঁপতেই বলে ওঠে, চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। শব্দগুলো যেন ছুরি হয়ে ধূসরের বুকে বিঁধে যায়। মুখের সমস্ত রক্ত যেন কোথায় হারিয়ে গিয়ে চেহারার ফ্যাকাশে রং ধারণ করে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো কিছু বের হয় না আর মুখ দিয়ে। পরিবারের কর্তা ইনায়েত তালুকদার একবার নড়ে চড়ে দাঁড়িয়ে পড়ে, যেন তিনিও সন্তুষ্ট নন ধূসরের এই হুট করে চলে যাওয়া। হৈমন্তী, রোকসানা, ঈশিতা সবার চোখেই পানি, যেন দীর্ঘদিন পর ধূসরকে পেয়ে আর কেউ হারাতে চায় না। ইচ্ছে কান্নায় ভেঙে পড়তে পড়তে সিঁড়ির দিকে দৌড়ে যায়। ছোট ছোট পায়ে দৌড়ে ওঠার সামনে লম্বা কেশরাশি খুলে পিঠময়ে ছড়িয়ে পড়ে, যেন ইচ্ছের সাথে তারাও কষ্টে আছে নিজের অনুভূতি প্রকাশ করার আগেই প্রিয় মানুষকে হারানোর ব্যথায়। ইচ্ছের প্রতিটা দৌড় ধূসরের বুকের ওপরে কফিনের ব্রেকের মতো আঘাত করে। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ, দিশাহীন। সামনে ইচ্ছে দৌড়ে উঠে যাচ্ছে, দূরে, খুব দূরে। ধূসর পায়ের নিচে জমাট বাঁধা শূন্যতার মধ্যে দাঁড়িয়ে থাকে। মনে হয় মাটি ফেটে যাবে তার নিচ থেকে। বুকের ভেতরটা খালি হয়ে গেছে। হাত বাড়ে ধূসর সামনে, কিন্তু কেউ নেই ধরার জন্য। চোখের সামনে ভেসে উঠে ইচ্ছের ভিজে মুখ, ভরা কান্নায় টলমলে চোখ, কাঁপতে থাকা ঠোঁট। মৃদু বাতাস বইতে থাকে ধূসরের আশেপাশে। তালুকদার বাড়ির সকালের বর্ণিত আলোক ছটাটা, বাগানের ফুলের ঘ্রাণ, পাখির কোলাহল, সব যেন আজ নিষ্ঠুর এক নীরবতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ধূসর নিশ্চল দাঁড়িয়ে থাকে, যেন সমস্ত দুনিয়া তার সামনে ভেঙে পড়েছে, আর সে কিছুই করতে পারছে না। শুধু চোখ দিয়ে অনুভব করে উপরে সিঁড়ির দিকে ছোটাছুটি করতে থাকা ইচ্ছেকে, আর মন থেকে প্রতিধ্বনিত হতে থাকে ইচ্ছের সেই তীব্র আর্তনাদ, চলে যান, আমি আপনার মুখটাও দেখতে চাই না। এই মুহূর্তে ধূসর নিজেকে পৃথিবীর সবচেয়ে একা, সবচেয়ে অপরাধী আর সবচেয়ে দুর্ভাগা মানুষ বলে মনে করে। তবে কি ইচ্ছে তাকে ভুল বুঝলো? ধূসরের ইচ্ছে ঘুরি আর কি উড়বে না মুক্ত আকাশে? এখানেই তাদের গল্প কি শেষ? সন্ধ্যা গড়িয়ে গেছে অনেক আগে। চারিদিক নিস্তব্ধ, কেবল ভেসে আসছে এশার আজানের সুর। একটা মধুর কিন্তু অদ্ভুতভাবে শীতল শিহরণ জাগানো সুর যেন। আষাঢ় মাস, তাই আবহাওয়াটাও আজ অস্থির। বিকেল থেকেই আকাশ মুখ গোমড়া, কোথাও কোথাও কালো মেঘ জমেছে ঘন হয়ে। ঝিরঝিরে বৃষ্টি কখনো কাঁপিয়ে তুলছে চারপাশ, আবার হঠাৎই থেমে গেছে নিঃশব্দে। তারপর হঠাৎই বিদ্যুতের ঝলকানি, যেন কেউ আকাশ চিরে একবার ঝাঁক দিল। নিচে পৃথিবী কেঁপে উঠল কিছুক্ষণের জন্য। তালুকদার বাড়ির পেছনের দিকটা বেশ ফাঁকা, পুরনো পরিত্যক্ত একটা ছোট্ট ঝিল সেখানে। অনেকেই ভুলে গেছে এমন জায়গাও আছে, অথচ ঠিক সেখানেই গোপনে নির্জনে দুইটি রাজহাঁস বাসা বেঁধেছে। কবে এসেছে কেউ জানে না, কোথা থেকে এসেছে তাও অজানা, কিন্তু তারা ঠিক এক সুরে ডেকেই চলেছে বারবার, যেন বৃষ্টি, ঝড়, বজ্রপাত সবকিছুকে উপেক্ষা করে কারোর অপেক্ষায় তারা। চারপাশের প্রকৃতি আজ অন্যরকম, কিছু যেন জমে আছে বাতাসে। সেই ঝিলের নিস্তব্ধ জলরাশির গায়ে টুপটাপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের আলোর ফ্ল্যাশ হয়ে উঠেছে রাজহাঁসের সাদা পালক। সব মিলিয়েই পরিবেশটা যেন একটা গভীর রহস্যের আভা ছড়িয়ে রাখছে। উপর দিকে অন্ধকার ঘরের এক কোণে ঠান্ডা ফ্লোরে বসে আছে ইচ্ছে। হাঁটু ভাঁজ করে বসে নিজের শরীরটাকে চড়িয়ে রেখেছে দু হাত দিয়ে, আর মাথাটা ঠেকিয়ে রেখেছে হাঁটুর উপরে, যেন নিজের মাঝেই সিঁধিয়ে যেতে চায়। সিল্কের কালো শাড়িটা এখনো গায়ে লেপটে আছে। পুরো শরীর জুড়ে যেন এক ধরনের ভার, এক অদৃশ্য শিকল। ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ে যাচ্ছে ফ্লোরে। মনে হয় অনেক আগেই শাওয়ার নিয়েছে, কিন্তু কাপড় পাল্টানোর মতো কোনো ইচ্ছে শরীরে আর অবশিষ্ট নেই। রাগে, লজ্জায়, অভিমানে, অপমানে নিজের হাতেই নিজের বাহুতে আঁচড় কেটে দিয়েছে ইচ্ছে। তবুও সে যন্ত্রণা ধূসরের ছোঁয়ায় যেটুকু স্মৃতি ভেতরে জ্বলিয়ে তুলেছে তা একটুও মুছে দিতে পারছে না, বারবার যেন ব্যর্থ হয়ে পড়ছে।
ঘরের বাইরে বজ্রপাত, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানালার ফাঁক দিয়ে ঘরের অন্ধকার আলো ছড়িয়ে যাচ্ছে। সেই আলো স্পষ্ট হয়ে ওঠে গাল বেয়ে আঁকা লালচে নখের দাগ। গলার এক পাশে জেগে আছে গভীর আঁচড়ের চিহ্ন। অস্বস্তিকর, রুক্ষ, কিন্তু কেমন যেন মায়া মেশানো কষ্ট লেগে থাকে সেই দাগগুলোতে। এগুলো চিহ্ন নয়, যেন ধূসর নিজের নামে এক একটা দাগ বসে গেছে ইচ্ছের গায়ে। চিহ্ন নয়, অধিকার। ইচ্ছে নিঃশব্দ, নিস্পন্দন, যেন কোনো চেতনা অবশিষ্ট নেই, কিংবা হয়তো খুব সচেতনভাবে নিজেকে অসাড় করে রেখেছে। ইচ্ছের চোখ দুটো ফাঁকা, কোনো দিকে তাকিয়ে আছে বলে বলা মুশকিল কোন দিকে তাকিয়ে আছে। যেন মনে হচ্ছে কিছু দেখছে না, আবার শুনছেও না। ইচ্ছের নিঃশ্বাস খুব ধীর, একঘেয়ে, কিন্তু বুকের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডটি যেন শরীরের ভেতরে সজোরে আঘাত করছে প্রতিবার। ধূসর ভাইয়ের সেই চোখের দৃষ্টি, সেই দাপটে ঘিরে ধরা মুহূর্ত, সেই স্পর্শ, প্রতিটা দৃশ্য বারবার ফিরে আসছে ইচ্ছের চোখে। সে কি এক তীব্র উত্তেজনা, এক বিষাক্ত ভালোবাসা, যার ছায়া থেকে ইচ্ছে এখন পালাতে চায়, আবার নিজের অজান্তে খুঁজেও ফেরে। সকালে ইচ্ছে পাগলের মতো ছুটে এসেছে ঘরে, সারাদিনও দরজা খোলেনি, আর না খেয়েছে। তুষারের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে ধাক্কা দিয়ে। এখন সেই ইচ্ছে যেন এক পাথর, এক নির্বাক ভগ্ন প্রতিচ্ছবি। কি হচ্ছে তার সাথে কেউ জানে না, কেউ জানে না তার ভেতরে এখন কি দহন চলছে। শুধু জানে ধূসর ভাই তাকে ভেঙে গেছে, আবার নতুন করে অন্যরকম ভাবে। ঘরের বাইরে ঝড় শুরু হয়েছে, জানালার কাজ কাঁপছে হাওয়ার তীব্রতায়, আর ইচ্ছে সেই ঝড়ের মধ্যে স্থির, নিশ্চুপ। দেহের প্রতিটা চিহ্ন সাক্ষ্য দিয়ে যাচ্ছে ভালোবাসা আর অন্ধ আবেগ যখন একত্র হয়, তা কখনো কোমল হয় না, তার জ্বালাময় ধ্বংসাত্মক। ঠিক যেন এখন ইচ্ছের ভিতরটাও এক বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র। গভীর রাতের শুরু, চারিদিকে যেন নিঃশেষ হয়ে যাওয়া ধ্বনিরাও থেমে গেছে। হঠাৎই হালকা শব্দ করে ধীরে ধীরে খুলে আসে ঘরের দরজা। বাতাসে মিশে থাকা এক ক্লান্ত বিষাদ আর চাপা আতঙ্ক একসাথে ঘিরে ধরে ঘরের কোণে কোণে। ঘরের ভিতরে অন্ধকার, যেন জানালা ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের চমকে উঠছে কিছুটা আলোর আভা দেখার জন্য। ধূসর দরজার মুখে দাঁড়িয়ে, চোখ সাঁতার কাটার অন্ধকারে। নিজের করা অপরাধ বারবার আটকে দেয় ইচ্ছের কাছে আসার আগে। তবে এইবার সবকিছু সাইডে রেখে ধূসর এসেছে ইচ্ছের কাছে। এক মুহূর্তের জন্য ধূসরের চোখেও অনিশ্চয়তা খেলে যায়। এই ঘরেই তার ইচ্ছে, অথচ কোথাও নেই। তীব্র উত্তেজনার ছাপ মুখে গাঁথা, নিঃশ্বাস ভারী। ফ্লোরে কিছুটা একটা ছায়াময় উপস্থিতি অনুভব করতেই হঠাৎ বিদ্যুতের ঝলকানি। চোখে ধরা পড়ে ফ্লোরে বসে থাকা ইচ্ছে, চুপচাপ, নিস্পন্দ, মাথা নিচু, মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল চাঁদ মুখের তার ঘুরে আর ছায়ায় ভেসে থাকা শরীর আজল যেন জানান দেয় যে এখানেই আছে। ধূসর থমকে যায় ইচ্ছের এমন করা পাগলামিতে, তারপর নিঃশব্দে ভেতরে পা রাখে। আলো আধারের মধ্যে দাঁড়িয়ে থাকা ধূসরকে ইচ্ছে সেই কখনই দেখেছে। ধূসর হয়তো বুঝতেই পারেনি। কায়দা করে খোলা দরজার রহস্যটাও বুঝে ফেলেছে ইচ্ছে। দরজার লক ছিল, কেউ বাইরে থেকে খুলে দিতে পারেনি। ধূসর নিজে কায়দা করে খুলেছে, কিন্তু ইচ্ছে কিছু বলে না। চোখ তুলে ধীরে ধীরে তাকায় সে মানুষটার দিকে, যে এখনো ঠিক আগের মতোই ভয়ঙ্কর, আবার আশ্রয়দায়ী। ধূসর এগিয়ে আসে, চলার ভঙ্গিমায় অস্থিরতা, পাগলামো আর অপার মায়ার অদ্ভুত মিশ্রণ। মুখে আলো আধারের খেলা, চোখে ঝলকদার এক উন্মুক্ত দৃঢ়তা। ইচ্ছে তাকিয়ে থাকে, শরীরের প্রতিটি স্নায়ু কেঁপে ওঠে। ধূসর যত সামনে এগিয়ে আসে, ইচ্ছের হৃৎস্পন্দন যেন শ্বাসের চেয়েও জোরে শুনতে পাচ্ছে ইচ্ছে নিজেই। ধূসর যত কাছে আসে ততই যেন ঠান্ডা ঘাম ঘায়ে মেখে নেয়। ধূসর নিজের করা অপরাধ বোধের ভার নিয়ে কিছু বলতে পারে না। কোনো ব্যাখ্যা বা যুক্তি ইচ্ছের চোখের সামনে তার অবস্থানকে হালকা করতে পারে না। বুঝেই সোজা পা টেনে ফ্লোরে বসা ইচ্ছের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে। একটা পা ভাঁজ করে রেখে ধূসর এমন ভঙ্গিতে বসে যেন তার সমস্ত অহং, রাগ, আত্মসম্মান আজকের রাতের আলো ছায়ায় মিশিয়ে গেছে তার ইচ্ছে ঘড়ির সামনে। বিদ্যুতের কাঁপা কাঁপা আলোর ঝলকানিতে ধূসর দেখতে পায় ইচ্ছের অনাকাঙ্ক্ষিত পাগলামি। তার গাল, গলা আর হাত জুড়ে নখের আঁচড়, কিছু জায়গায় জমাট বাঁধা রক্ত। মুহূর্তের জন্য ধূসরের ভিতরে পৃথিবীটা থেমে যায়। গলার ভেতরে দলা পাকানো যন্ত্রণা ধূসরকে নিঃশ্বাস নিতে দেয় না। নিজের জন্য, নিজের তৈরি পরিস্থিতির জন্য আজ ইচ্ছের এমন হাল। তার ইচ্ছেময়ী, তার ঘড়ি, তার সেই উড়ন্ত প্রাণ
আজ ছিন্ন ভিন্ন হয়ে তার সামনেই বসে কাঁদছে। তুষারের চোখে পানি চিকচিক করে ওঠে, তবে সেই ফোঁটা হয়ে গড়ায় না সেটা। নিজেকে এখন কাদার অধিকারী বলে মনে করে না সে। ধূসর এখন সে পাপী মনে করছে নিজেকে, অনেক বড় পাপ। ধূসরের সমস্ত অনুভূতি যেন জিভে আটকে যায়। কোনো ভাষা দিয়ে ইচ্ছেকে বোঝানো সম্ভব নয় যে সে ধূসর কেবল ভালোবেসেছিল। সেই ভালোবাসাই আজ তার সবচাইতে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। নীরবতা জেগে থাকে দুটোর মাঝখানে, যেন শব্দরা ভয় পেয়ে দূরে সরে যেতে চায়। ধূসর ধীরে হাত বাড়িয়ে এক টুকরো খাম ইচ্ছের সামনে রাখে। কোনো শব্দ করে না, চোখেও কোনো চাপ নেই, শুধু খামটা রাখে। নিঃশব্দে ইচ্ছের গা ঘেঁষে ফ্লোরে অর্ধশোয়া হয়ে বসে পড়ে। ধূসর জানে ইচ্ছে হয়তো কথা বলবে না, হয়তো তাকিয়েও দেখবে না, হয়তো সে খাম খুলেও দেখবে না কখনো, কিন্তু তার থাকার ভঙ্গিতে একটা মৃদু অনুনয়, একটা অপরাধ বোধ আর অসীম ভালোবাসা জমে থাকে। অন্ধকার ঘরে মৃদু আলোয় ঝুলছে পর্দা, বাইরের বাতাস জানালার ফাঁক গলে এসে মুখে ছুঁয়ে যাচ্ছে। ঘরের এক কোণে ইচ্ছে চুপচাপ বসে আছে নির্জীব, চোখ যেন শক্ত করে ধরা কোনো স্মৃতির মাঝে হারিয়ে আছে। মনে হয় যেন সে বাস্তবকে মেনে নিতে পারছে না। ধূসর ইচ্ছের কাঁধে মাথা এলিয়ে দেয়, ইচ্ছেকে এক দৃষ্টিতে দেখে। গভীর নীরবতায় ডুবে থাকা সেই মুহূর্তে ধূসর ধীরেই বলে ওঠে, কণ্ঠে এক অপার বিস্ময়তা মেশানোর আবেগে, তোকে রেখে যাওয়া আমার উচিত না করি, তবু নিজের দায়িত্ব থেকে কিভাবে পিছপা হব বলো তো? ধূসর চুপ হয়ে যায়, ইচ্ছে কোনো উত্তর দেয় না। মুখ থমথমে, চোখ জোড়া ভেজা হলেও ধূসর সেগুলো লুকিয়ে রাখে। ধূসর এবার নাম ধরে ডাকে, ঘুরি। একটা ছোট্ট ডাকেই ইচ্ছে নিজের অজান্তেই আবেগে বলে ওঠে, ধূসর তখনই হঠাৎ করেই মাথা কাঁধ থেকে নামিয়ে ইচ্ছের কোলে রেখে দেয়। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্তের জন্য শরীরটা শীতল হয়ে আসে। এই মানুষটা তাকে কখনো বাজে স্পর্শ না করে ভালোবেসেছে, আজ তার কোলে মাথা রেখে বলছে এমন কথা। ধূসর নিচু স্বরে বলে ওঠে, আমি চলে গেলে নাও ফিরতে পারি। অনির্দিষ্ট যেমন সময়, তেমনি আমার জীবনটাও অনিশ্চিত হয়ে গেছে। ইচ্ছে শব্দ আটকে রাখে, একটানা গিলে ফেলতে থাকে কান্না। ধূসরের কথার প্রতিটি শব্দ যেন ইচ্ছের বুক চিরে ছুঁয়ে দিচ্ছে ছুঁড়ে। ধূসরের কণ্ঠ আরো গাঢ় হয়, চোখে এখনো বদ্ধ অবস্থায় ইচ্ছের কোলে। তোর কালটা জানিস, আমি রাতের বেলায় চোখ বন্ধ করলে এই মুখটাই দেখি। তোর এই মুখটা আমাকে বারবার আটকায়। সব শেষ করে দিতে পারি এখনো, শুধু তোর জন্য। ইচ্ছে মাথা নিচু করে ফেলে কোলে ধূসরের মাথা। এই স্পর্শে, এই নৈশব্দে যেন তাদের আত্মারা ধীরে ধীরে মিশে যাচ্ছে। ইচ্ছে চোখ দিয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু, বিন্দু বিন্দু সেই কান্না গড়িয়ে ধূসরের কপালে পড়ে। ধূসর তখনও বলে, জানি তোকে রেখে যাওয়ার মানে নিজেকে শেষ করে ফেলা, কিন্তু আমি না গেলে কেউ তোকে শেষ করে ফেলবে। ঘুরি, আমাকে শেষ হওয়ার বিনিময়ে তুই ভালো থাকবে। খড়ের বাতাস ভারী হয়ে যায়। ইচ্ছে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে ধূসরের কপালে ঠোঁট রাখে, নিঃশব্দে বলে, আপনি ফিরবেন আপনার ইচ্ছে ঘুরের কাছে? এই আশায় আমি বেঁচে থাকবো। ধূসর চোখ বন্ধ করে সেই মুহূর্তে তার মনে পড়ে যায় সবকিছু। ইচ্ছের প্রথম হাসি, প্রথম ভয়, ছোট ছোট কথা, তার একগাল অভিমান, আর এখন স্পর্শ, এই কান্না। ইচ্ছের অভিমান মেনেছে কিছুটা, ধূসরের বুঝতে পারে, আর কমেছে কিছুটা, সেটা ধূসর বুঝতে পারে। আর সেই সুযোগেই সে কাজে লাগিয়ে মনের সব কথা বলতে শুরু করে। 27টা বছর অপেক্ষা করেছে, তুই কবে অষ্টাদশীতে পদার্পণ করবে? আমার অপেক্ষার অবসান ঘটেছে। ইচ্ছে, আমার এই অনিশ্চিত জীবনে তুই ভাগিদার হবে? আমাদের মতি বানোর ভাই বোন আনতে সাহায্য করবে? ধূসর চাই ইচ্ছার না পালাক, না মুখ ফেরাক। জীবনের কঠিন মুহূর্তে ধূসর ইচ্ছেকে তার সমস্ত ভালোবাসা দিতে চায়, যা এখন দাবি ভালোবাসা নয়, মালিকানা। কণ্ঠে আশার ছায়া নেই, আজ একরোখা প্রতিজ্ঞা। আর ইচ্ছে স্থির হয়ে যায়, যেন শব্দহীন ঝড় বয়ে যায় তার ভিতরে। ধূসরের চোখে চোখ রেখে বোঝার চেষ্টা করে, সত্যি কি সেই ধূসর ভাইয়ের এই রূপটাকেই চেনে? এতক্ষণ যে মানুষটা তার সামনে গভীর আবেগপ্রবণ হয়ে নিজের প্রেম প্রকাশ করছিল, সেই কি এই একই ধূসর যে কিনা এত ঠোঁটকাটা, এত নির্দ্বিধায় সবে স্পষ্ট সব প্রশ্ন ছুড়ে দেয়? গাল দুটো টকটকে লাল হয়ে ওঠে, লজ্জায়, সংকোচে আর এক ধরনের অনিশ্চয়তায় ইচ্ছে চোখ নামিয়ে ফেলে। মাথা নিচু করে ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া আপনি কি বোঝাতে চাইছেন? এমন একটা মুহূর্ত যেখানে ভালোবাসা আর ভয় একসাথে বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। ধূসরের ঠোঁটে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটে ওঠে, চোখে প্রগাঢ় ধ্বংসের ইঙ্গিত।
কোলে মাথা রেখে হাত উঁচিয়ে ইচ্ছের ঠোঁটের উপরে এক আঙ্গুল রাখে আর তারপর ফিসফিস করে বলে ওঠে, প্লিজ I'll be gentle. I promise করি। শব্দগুলো যেন শ্বাস প্রশ্বাসে গলে যায় ইচ্ছের। ধূসরের কণ্ঠে আরতি নেই, আছে অনির্বাচিতার ঘোষণা। ইচ্ছে বসে থাকে নিশ্চুপ, বুকের ভেতরে অসংখ্য প্রশ্ন, অজস্র অনুভূতি, কিন্তু কোনোটারই উত্তর হাতে নেই। চারপাশে সময় থমকে গেছে, কেবল ধূসরের চোখে তার ভবিষ্যতের প্রতিফলন। ইচ্ছের ঠোঁট হালকা কাঁপা, তীব্র অনুভবে ভিজে, হৃদয়ে কোনো উত্তর না দিয়ে শুধু ধীরে মাথা ঝোঁকায়। আকাশে ঝরতে থাকা বৃষ্টির বিন্দু সাক্ষী থাকে সেই রাতে, এক অস্থির পুরুষ আর এক দ্বিধাগ্রস্ত মেয়ের প্রেমের মধ্যকার এক প্রগাঢ় অসমাপ্ত চুক্তির। ঝুম বৃষ্টি, ভয়াল বজ্রপাত আর দমকা হাওয়ায় চারপাশে পরিবেশ আরও বিষণ্ণ, আরও রহস্যময় করে তোলে সেই মুহূর্তে। ইচ্ছে মাথা নিচু করে ধূসরের মাথার উপরে মাথা রাখে, তারপর নিঃশব্দেই ধূসরের কপালে চুমু খায়। ছোট কোমল এক চুমু, তবুও যেন হাজারটা শব্দের থেকেও অনেক বেশি স্পষ্ট। ধূসর নিঃশ্বাস চেপে ধরে, চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ, সেই মুহূর্ত। তারপর হঠাৎই যেন ভিতরের সব দ্বিধা ভেঙে এক ঝটকায় উঠে বসে পড়ে ফ্লোরের উপরে। কিছু না বলে, একবারও পিছে না তাকিয়ে ধূসর ইচ্ছেকে কোলে তুলে নেয়। ইচ্ছে কোনো প্রশ্ন করে না, কোনো প্রতিরোধও করে না। ধূসর সোজা হেঁটে যায় ঘরের সাথে লাগানো বিশাল বারান্দার দিকে। বাইরের বিশাল বারান্দা, একপাশে সিঙ্গেল একটা কাঠের চৌকি পাতা। এই চৌকিটা ইচ্ছে নিজেই জেদ করে বানিয়ে নিয়েছিল রফিক তালুকদারের কাছ থেকে। সে কি কান্না করে প্রকৃতির মাঝে বসে বই পড়া, ডায়েরি লেখা আর নিজ চিন্তায় ডুবে থাকার জন্য। কিন্তু আজ সে বিছানাটা আর নীরব একাকিত্বের জন্য নয়, আজ সে সাক্ষী হতে চলেছে অন্য কিছুর। ধূসর ইচ্ছেকে বিছানার উপরে ধীরে শুইয়ে দেয়, বাতাসে পর্দা তুলে ওঠে। বর্ষার ঝলঝাপ বারান্দায় আছড়ে পড়ে, কিন্তু ধূসর তাতে পাত্তা দেয় না। ধূসর এক এক করে সব পর্দা টেনে দেয়, বারান্দার গ্রিলে পাশের কাঠের পাটি নামিয়ে দেয়, যেন এই মুহূর্তটা শুধু তাদের, আর কেউ না, কিচ্ছু নেই। বৃষ্টির শব্দের মধ্যে ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে ঝলকাচ্ছে এক ধরনের নেশা, চোখের কোণে গভীর রোমাঞ্চ। হঠাৎই হালকা হেসে ফেলে ইচ্ছের দিকে থাকে, ঠোঁটের কোণে উঠে আসে এক অদ্ভুত হাসি, নেশালু, তীব্র, অথচ গভীর ভালোবাসায় জড়ানো। ইচ্ছে উঠে বসে, ধূসর ভাইকে দেখে ভয় নয়, বরং বিস্ময়ই তাকিয়ে থাকে। এই মানুষটাকে দেখে পাগলের মতো ভালোবাসে, না নিজেই ভালোবাসাতেই পাগল হয়ে গেছে? ধূসর এগিয়ে আসে ধীরে ধীরে ইচ্ছের দিকে, ইচ্ছের পাশে বসে হাত উঁচিয়ে ইচ্ছের গাল ছুঁয়ে দেয়। বারান্দার ল্যাম্পের ঝাপসা আলো, বর্ষার ফোঁটার প্রতিফলন আর ধূসরের গভীর দৃষ্টি, সব মিলিয়ে ইচ্ছে শিহরণ জাগানোর জন্য যেন যথেষ্ট। ইচ্ছে বোঝে তখন সম্মতি দিয়েছিল, যা করেছিল তা ভুল ছিল না। তার দেওয়া সেই কপালের চুমু হয়তো ধূসর ভাইকে সমস্ত দোটানা থেকে মুক্ত করেছে। এখন শুধু তাদের দুজন, এক রাত আর সেই বারান্দার ছোট্ট বিছানা। বৃষ্টি যেন আশীর্বাদের মতো ঝরছে, আর ধূসর ধীরে হাত বাড়িয়ে ইচ্ছের আঙুলগুলো ধরতে থাকে, মজবুতভাবে, দৃঢ়ভাবে, আর চোখে সেই নেশালো দৃষ্টি নিয়ে বলে ওঠে বলা এক প্রতিজ্ঞা। ধূসর ঝুঁকে আসে ইচ্ছের দিকে, ইচ্ছে দুই বাহু ধরে শুইয়ে দেয় নরম বালিশে। হঠাৎই কোনো রকম পূর্বাভাস ছাড়া ধূসর নিজের নরম কিন্তু দৃঢ় ঠোঁট দুটো ইচ্ছের ঠোঁটে ছুঁয়ে দেয়। ইচ্ছে কেঁপে ওঠে, শ্বাস যেন আটকে আসে বুকের মাঝখানে। ধূসরের আচরণে ইচ্ছে অবাক, তবে বাধা দেয় না, বরং এক অজানা আবেগ ইচ্ছের চোখ বুঝে ফেলে। ধূসর নিজের ঠোঁটটুকু ইচ্ছের ঠোঁট থেকে আলগা করে নেয়, কোনো লাজুকতায় নয়, বরং গভীর এক প্রশ্রয়ে। আর তারপর নিঃশব্দে মাথা এগিয়ে এনে ইচ্ছের কপালে একটা স্থির চুমু এঁকে দেয়। ইচ্ছের শরীর তখন ধূসরের বাহুতে ঢলে পড়ে। ধূসর যেন ওকে তার নিজের ভেতরে লুকিয়ে রাখে, একটা ঘূর্ণি ভালোবাসায় আটকে ফেলে, যেখানে আর কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। ইচ্ছে ধীরে ধীরে দুই হাতে ধূসরকে আঁকড়ে ধরে, যেন এইটুকু নিরাপত্তা আর কিছুতেই হারাতে চায় না। ধূসর নিচু গলায় কানে ফিসফিস করে বলে ওঠে, মে আই? ছোট কথাতে যেন ইচ্ছে শির তারা বেয়ে কাঁপুনি নেমে আসে। এত সংবেদনশীল, এত গভীর প্রশ্ন তাকে চাইলেও অস্বীকার করতে পারে না। লজ্জায় চোখ বুঝে আসে, আর ধূসরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছেকে নিজের বলিষ্ঠ বুকে। ধূসর ইচ্ছেকে নিজের দিকে টেনে আনে, মাঝের দূরত্বটুকু মিটিয়ে।
ধূসরের দৃষ্টি পড়ে ইচ্ছের ঘাট থেকে নিচের দিকে নেমে যাওয়া পাতলা আঁচলের ফাঁকে দৃশ্যমান নরম ত্বকে। এক ঝটকায় ধূসর সেদিকে নেমে আসে। ঠোঁটে ছোঁয়ায় না, বরং এক গভীর আবেগ নিয়ে কাঁপতে থাকা উরুস্থলের উপরে দৃশ্যমান জায়গায় ঠোঁট রেখে এক ধরনের স্পর্শ টেনে নেয়। তারপর ধূসর দাঁত দিয়ে একটুখানি কামড়ে দেয়, তবে বেদনায় নয়, বরং যেন দখলের এক চিহ্ন, ভালোবাসার সিলমোহর। ইচ্ছে আবেশে আরো শক্ত করে জড়িয়ে ধরে ধূসরকে। বুকের ভিতরে স্পন্দন যেন আগ্নেয়গিরির মতো দপদপ করে। লজ্জা, তৃষ্ণা আর অনুশোচনাহীন ভালোবাসার আবেশে ইচ্ছে নিজেকে ছেড়ে দেয় ধূসরের বুকে। ধূসর যেন ও শরীর নয়, মনকে জড়িয়ে ধরেছে এমন গভীরভাবে, যেখানে প্রতিটা স্পর্শ হয়ে ওঠে কথা, প্রতিটা নিঃশ্বাস হয়ে ওঠে অঙ্গীকার। এই ভালোবাসা মৃদু নয়, প্রগাঢ়, এমনকি ভয়ঙ্কর রকমের গভীর। বাইরে টানা বৃষ্টির শব্দে চারিদিক যেমন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে আছে। দমকা হাওয়ার তীব্র ঝাপটা গ্রিলের ফাঁক দিয়ে সরাসরি এসে পড়েছে বারান্দার ভিতরে। বৃষ্টির ছিটে ভিজিয়ে দিচ্ছে ইচ্ছের মুখ আর ধূসরের নগ্ন পিঠ। ধূসরের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠেছে। প্রতিটা মুহূর্তে শরীরের ভাঁজে জমে উঠেছে অভিমান, উন্মত্ততা আর এক ধরনের পাগলামি। ধূসর ইচ্ছের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে দেয়, শক্ত করে ধরে, একটুও ছাড়ে না। ইচ্ছে কিছু বলতে চায়, কিন্তু ঠোঁট খোলার আগেই ধূসর এগিয়ে আসে আবার। ঠোঁট ইচ্ছের ঠোঁটের দিকে গিয়ে থামে, প্রথমে আলতো, তারপর ক্রমশ চেপে ধরে, এক অপেক্ষমান পাগল প্রেমিকের মতো। যে চুম্বনে ছিল জেদ, ছিল মালিকানা, ছিল ভয়, যেন এই স্পর্শে সে ইচ্ছেকে বাঁচিয়ে রাখবে।